নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ যে গল্পটি আপনাদেরকে শোনাবো সেটি আশা দেবীর লেখা বিষের বাঁশি। আশা দেবী সম্পর্কে আমি কোনো রকম তথ্য জোগাড় করতে পারিনি। আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন। তাহলে আসুন শুনে নিই আজকের গল্প বিষের বাঁশি। নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন। তাকে দেখে মনে হচ্ছে এখনই একটা কিছু ঘটে গেছে যেন। সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর হয়ে গেছে, চোখগুলো ঢুকে গেছে কোটরে, চোখে মুখে আতঙ্কের ছায়া। জিজ্ঞাসা করলাম, কি হলো আপনার? রাতে কি ঘুমোননি নাকি? সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না। খানিকটা চুপ করে থেকে বলল, ঘুম? হ্যাঁ, ঘুম তো চোখ থেকে অনেক দিন আগেই গেছে। এবার প্রাণটাও হয়তো যেত, হয়তো বা রক্ষা পেয়ে গেছি। কেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। তবে শুনুন, বলেই সুজন একবার খোলা জানলাটা দিয়ে বাইরের দিকে তাকালো। বাইরে তখন মরা জ্যোৎস্নায় সমস্ত পাহাড়টা ঝলমল করছে। চারিদিকে থরে থরে পাইন গাছের সারি, রাতের নিথর প্রকৃতি একেবারে নিস্তব্ধ। বাইরে একটা প্রাণের সাড়া পর্যন্ত নেই। দূরে দূরে মিটমিট করছে আলোগুলো। আকাশে কাল পুরুষের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে। সুজন শুরু করলো, এই যে পাহাড়টা দেখছেন, এর চারদিকে ঘন অরণ্য। আমি এখানে এমনি আসিনি জানেন, আমার সঙ্গে আরও 3 জন বন্ধু আছে। তারা বাইরে লনে বসে আছে। আমরা অনেক দিন আগে খবর শুনি আমাদের পাড়ার এক ভদ্রলোক একটা ম্যাপ পেয়েছে, তাতে অনেক গুপ্তধনের খবর আছে। বলেই সুজন চুপ করলো, একটু হাসলো, তারপর আবার বলতে লাগলো, ভদ্রলোক ভদ্রলোক আমারই কাকা, বুঝলেন। তিনি বিয়ে টিয়ে করেননি, এইসব অসম্ভব জিনিস নিয়েই আছেন। এক রাতে আমাকে তিনি ডেকে বললেন, সুজন, আমার কাছে একটা জিনিস আছে, এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। কাল আমার দেহে আর প্রাণ থাকবে না মনে হয়, কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি। তোমার বিশ্বস্ত 2-1 জন বন্ধুকে নিয়ে সকালে সূর্য উঠবার আগেই এখান থেকে চলে যাবে, না হলে কিন্তু তুমিও বাঁচবে না। আমি তার কথা মতোই আমার 3 জন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে পরের দিনের খবরের কাগজে দেখলাম বিমান রায় নামে এক ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যুর খবর। বিমান রায় আসলে আমারই তো কাকা। আমরা ম্যাপটা দেখে দেখে এই পাহাড়ি জায়গায় এসে পড়ি। তারপর একটা ছোট্ট পাহাড়ের ওপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে। বলেই সুজন খানিকটা দম নিল। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। পরদিন ওই দূরে যে ভাঙা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটার উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ের মজাই হচ্ছে, পাহাড়কে সামনে থেকে যত কাছে আছে বলে মনে হবে, উঠতে গেলে দেখবেন দূরত্ব আরও বেশি বেড়ে গেছে। সুতরাং আমার 3 বন্ধু আর আমি মিলে সকালবেলাতেই কিছু শুকনো খাবারের প্যাকেট নিয়ে রওনা হয়ে পড়লাম। রওনা হয়েই বুঝলাম, যা ভেবেছি তা নয়। পাহাড়টাকে যত কাছে মনে হচ্ছে, ওটা তত কাছে তো নয়ই, বরং দারুণ দূরে, এবং পথ অত্যন্ত দুর্গম। কিন্তু আপনি হয়তো জানেন না, আমার জেদ ভয়ানক বেশি।
যদি কিছু আমি করব ভাবি তবে করেই ছাড়ব। সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না। আমরা এগিয়ে চলতে লাগলাম। আর সুজনের মুখে চোখে হঠাৎ কিরম একটা ভয়ের ছায়া পড়ল। সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠতে লাগলো, কিন্তু গল্পটা বলতে থাকলো। পথটা সাংঘাতিক পিছল আর শ্যাওলা ধরা। জায়গাটা দেখলেই বোঝা যায় এ পথে এর আগে আর কেউ হাঁটেনি। আমরা হোঁচট খেয়ে শীতের ঝোড়ো হাওয়ায় প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম। একটা কথা শুনুন, এটাই আশ্চর্য, আমরা যখন চলতে শুরু করলাম সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হলো। আমরা এক ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যাব না, ফিরেই যাই। এবং আশ্চর্য, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। তখন আমরা স্পষ্টই বুঝলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে, যেটা কোনো অলৌকিক ব্যাপার। সুতরাং এই রহস্য ভেদ করতেই হবে। আমরা আবার পথ চলতে শুরু করলাম। ঝড় আর শিলাবৃষ্টিও চলল সঙ্গে সঙ্গে। দীর্ঘ 3 দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছলাম। মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার। কিছু কিছু প্রাচীন পুঁথি আছে, সাংঘাতিক মূর্তি, যেন সেই মৃত্যুর দেবীর মতন, আর তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। আমরা তারই আলোতে একটি অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম এবং ঘরে আর কিছু নেবার মতন না দেখে ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো। আমরা প্রাণপণে ছুটতে লাগলাম। খানিকটা ছুটে পথের মাঝখানে হঠাৎ একটা মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম। এসেই ওই বাক্সটা খুললাম। ওর পরতে পরতে বহুমূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি। হ্যাঁ, বাঁশি। তখন রাতের অন্ধকার নেমে এসেছে, চারদিকে ঘন অন্ধকার। সেই বাঁশি তুলে একটু নাড়াচাড়া করতেই মনে হলো একবার বাজিয়ে দেখি না। বাঁশিটা যেই বাজালাম সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোলো, আর সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতর আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো। আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে পুড়ে ফেললাম, কিন্তু যে এলো সে ঘরেই রয়ে গেল বাঁশিটির পাহারায়। আর রাতে তেমনি করে পাগলের মতন বাঁশিটি সে খুঁজে ফিরতে লাগলো। আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। 2 দিন এমনি করেই কাটল। 3 দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল। আমার অন্য 3 বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল। আর যে এলো সে এক পিশাচ। কি ভয়ানক তার চেহারা! আমার এখনো বুকের মধ্যেটা কাঁপছে। সে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধ রাগে ঘরের সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো হোটেলে। সে বললে, আপনি বাঁশি বাজিয়ে কেন পিশাচ ডাকলেন? এক্ষুনি ওই বাক্স ঝর্ণার জলে ফেলে দিয়ে আসুন, নইলে কিন্তু আজই আপনার শেষ রাত। আমিও আর সহ্য করতে পারছিলাম না। বন্ধুরা বললে, চল ওটা ঝর্ণার জলেই ফেলে দিই, নইলে আমাদের তোকে হারাতে হবে। আমরা বাক্সটা নিয়ে চললাম, আর ঝড়ের মধ্য দিয়ে দীর্ঘ দেহ ঝড়ের মেঘের মতন কালো এক কঙ্কালের মতন আমাদের সঙ্গে কে যেন ছুটে ছুটে চলতে লাগলো। কিছু দূর যেতেই সামনেই যে ঝর্ণাটা পেলাম তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানেই আমি জ্ঞান হারালাম। আজ 5 দিন পর আপনি আমাকে দেখছেন। পরে শুনেছি ওটা এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি। ও বাঁশি যার কাছে যাবে তারই সর্বনাশ করবে। আমার কাকা সে কথা জানতেন না। ওই পিশাচের হাতেই তার প্রাণ গেছে। এবার আমি
এটা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছি, জানেন, আমার প্রাণটাও যেত। আপনি জানেন না কিরণবাবু, ওই বাঁশির মধ্যে কি যেন এক জাদু আছে। কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে, তাই বাধ্য হয়েই ছাড়তে হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, আপনি চলে যাবেন? সুজন বললে, হ্যাঁ, বন্ধুরা গাড়ি ডাকতে গেছে, গাড়ি এসে পড়লে চলে যাব। পৃথিবীতে এখনও এমন অনেক জিনিস আছে কিরণবাবু, যার হদিশ আমরা এখনও জানি না, এবং তাদের সব কিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা মেলে না। আচ্ছা, আমি যাই, আমার গাড়ি এসে গেছে। টলতে টলতে সুজন ছায়ার মতন ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল। আমি উঠে পড়লাম আমার অন্য হোটেল। সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে। শেষ হলো আমাদের আজকের গল্প, আশা দেবীর লেখা বিষের বাঁশি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার সামনের রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।